শুভ পৌষ সংক্রান্তির পূর্ণ লগ্নে স্বর্ণালী সন্ধ্যায় মাননীয় মদন গোপাল আখড়া জিওর আখড়াতে অনুষ্ঠিত পঞ্চম বর্ষে সাংস্কৃতিক মেলা এবং প্রদর্শনীর শুভ উদ্বোধনী ক্ষণে মঞ্চে উপবিষ্ট আজকের অনুষ্ঠানের মাননীয় উদ্বোধক শ্রদ্ধেয় রামানন্দ দাস মহোদয়, বৈষ্ণব, মঞ্চে উপবিষ্ট কদমতলা পঞ্চায়েত সমিতিতে ভাইস চেয়ারম্যান তথা আমাদের সকলের শ্রদ্ধেয় অভিভাবক মাননীয় বিদ্যাভূষণ দাস মহোদয়, মঞ্চে উপবিষ্ট আমার শ্রদ্ধেয় দাদা জেলা পরিষদ অন্যতম সদস্য শ্রদ্ধেয় বিশ্বজিৎ ঘোষ মহোদয়, মঞ্চে উপবিষ্ট কদমতলা গ্রাম পঞ্চায়েতের মাননীয় প্রধান শ্রদ্ধেয়া বাপনা মালাকার নাথ মহোদয়া, মঞ্চে উপবিষ্ট কদমতলা পঞ্চায়েত সমিতির অন্যতম সদস্য আমার দাদা শ্রদ্ধেয় বিমান দাস মহোদয়, মঞ্চে উপবিষ্ট যাদের সঙ্গে আমাদের পারিবারিক আত্মীয়তা এই গ্রামের গুণীজন সধীজন শ্রদ্ধেয় রঞ্জন কুমার নাথ মহোদয়, অবসরপ্রাপ্ত শিক্ষক, শ্রদ্ধেয় অশোক কুমার নাথ মহোদয়, চেয়ারম্যান উপদেষ্টা মন্ডলী আখড়া পরিচালন কমিটি, উপবিষ্ট শ্রীযুক্ত নন্দলাল নাথ মহোদয়, এই এলাকার বিশিষ্ট সচ্ছল ব্যক্তিত্ব এবং শ্রদ্ধেয় কাকু এই গ্রাম পঞ্চায়েতের মাননীয় উপপ্রধান নির্মল কান্তিনাথ মহোদয়, সবাইকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা। আর যারা এই অনুষ্ঠানের সঞ্চালনা করছেন, খুব সুন্দর করে প্রথম যিনি করলেন বিশিষ্ট সমাজসেবী শ্রদ্ধেয় অমিতাভনাথ মহোদয়, আমরা একসঙ্গে চলি, বন্ধু সমতুল্য বন্ধু এবং আমার সম্পর্কে কাকু এবং ছোট বোন সঞ্চিতা। আর আরেকজন যিনি সঞ্চালনায় ভূমিকা পালন করেছেন এই এলাকার বিশিষ্ট গুণীজন তবলাবাদক শ্রদ্ধেয় অসীমনাথ মহোদয়, কদমতলা গ্রাম পঞ্চায়েতে মেম্বার সৌমেন্দ্র নাথ মহোদয় সহ অন্যান্য গুণীজন সুধীজন, সবাইকে আমার আজকের এই পুণ্যদিনে শ্রদ্ধা এবং কুর্নিশ অভিনন্দন জানাই। এই মঞ্চ থেকে আজকে শুভ মকর সংক্রান্তিতে গুরুজন যারা আছেন তাদেরকে আমার প্রণাম, যারা আমার সমবয়সী সবাইকে আলিঙ্গন, ছোটদেরকে স্নেহ ভালোবাসা। দু তিনটি কথা বলতে হয়, তার আগে বলি আমি যে বিষয়ে কথা বলার জন্য ভেবে এসেছিলাম যে সম্পর্কে একটু আলোচনা করব, মাননীয় সঞ্চালক তথা অমিতাভনাথ ওনার স্বাগত বক্তব্যে সেই বিষয়গুলি তুলে ধরেছেন এবং পরবর্তী সময়ে আমার যে মূল সিলেবাস ছিল সেটা কাকু পুরোটাই বলে গিয়েছেন। তো আমি ভাবলাম যে কি বলবো, এবং দাদা এত সুন্দর করে যে আমাদের গভর্নমেন্টের প্রত্যেকটা কথা বলা হয়েছে, আমি খানিকটা আমার মনের কথা বলবো, আপনাদের কাছ থেকে খানিকটা সময় চেয়ে নিচ্ছি। যে বিষয়গুলো আলোচনার বিষয়, সবার প্রথমে বলতে হয় কি আজকে যে মকর সংক্রান্তি, মকর সংক্রান্তির মেইনত আমাদের এই অঞ্চলে পৌষ সংক্রান্তি বলা হয়ে থাকে। মকর শব্দটা এসেছে সূর্য যখন ধনু রাশি থেকে মকর সংক্রান্তি মানে মকর রাশিতে যায় সেই সুবাদেই মকর সংক্রান্তি। এবং উত্তরায়ণ দক্ষিণায়ন এই শব্দগুলো আপনারা হয়তো শুনেছেন, আমাদের শ্রদ্ধেয় ভাইস চেয়ারম্যান মহোদয় এই বক্তব্যগুলোকে বিশ্লেষণ করে কিসের কারণে উত্তরায়ণ বলা হয় সেটাও বলেছেন। আমি এই জায়গাতে খানিকটা কথা বলছি। আমরা সবাই জানি দেবব্রত ভীষ্ম মহাভারতের ভীষ্ম পিতামহ হিসাবে এই ভারতের মহান যোদ্ধা, যিনি স্বয়ং পরশুরামকেও হার মানিয়েছেন যুদ্ধে। এই মানুষটা তিনি সাপের কারণে অভিশপ্ত হয়ে কিন্তু উনি মনুষ্য জীবনে এসেছিলেন, এটা আমরা অনেকেই জানি, যার কারণে উনি জানতেন যে উনি স্বর্গে যাবেন না, ওনার স্থানটা দেবলোকে। সেই কারণে টানা 58টা দিন তিনি বাণবিদ্ধ হয়ে তীরবিদ্ধ হয়ে ভূমির উপর শয্যাশায়ী ছিলেন। সেটা আমরা যারা স্কুল জীবনে পড়েছি তারাও আমরা ভীষ্মের সরসজ্জা শুনেছি বা পড়েছি, পাঠ করেছি। মহাভারতের যুদ্ধ 18 দিন থেকে চলছিল। 10ম দিন পর্যন্ত মহাভারতের যুদ্ধের কৌরব পক্ষের যারা প্রধান সেনাপতি ছিলেন, 4 জন সেনাপতির মধ্যে প্রধান সেনাপতি পিতামহ ভীষ্ম, এবং ভীষ্ম যেদিন 10 নম্বর দিন অর্জুন দ্বারা বাণবিদ্ধ হয়ে তীরবিদ্ধ হয়ে ভূমিতে শয্যাশায়ী ছিলেন, তখন উত্তরায়ণ হওয়ার 58টা দিন বাকি। তো পিতামহ ভীষ্ম ভাবলেন যে আমি যদি, কাকু যে কথাটা বলছিলেন
আমাদের 1 বৎসর এবং দেবতাদের 1 দিন, এর মধ্যে 6 মাস মাঘ থেকে আষাঢ়, 6 মাস হলো গিয়ে উত্তরায়ণ, এবং শ্রাবণ থেকে পৌষ মাস দক্ষিণায়ন। তো পিতামহ ভীষ্ম ভাবলেন, আমি যদি এখন ওনার, যেহেতু ওনার পিতা চন্দ্রবংশের যিনি রাজা শান্তনু, ওনার আশীর্বাদ প্রাপ্ত, যে বর দিয়েছিলেন ইচ্ছা মৃত্যুর বর, উনি ভাবলেন যে আমি যদি এখন মারা যাই তাহলে আমাকে দেবালয়ে গিয়ে অপেক্ষা করতে হবে। কারণ কি, দেবালয়ে তো দেবদেবীরা ঘুমিয়ে আছেন, কারণ কি রাত্র চলছে, সেখানে 1 রাত্র। তো ভীষ্ম পিতামহ ভাবলেন যে স্বয়ং মর্তে যখন ভগবান শ্রীকৃষ্ণ আছেন, তাহলে আমি এই ভগবানের সৎসঙ্গে থাকি, তাতেই তো পূর্ণ হবে। ওনার শরীর দিয়ে রক্ত মানে ফুটা ফুটা রক্ত বেরোচ্ছিল, জ্বর ছিল রক্ত, কিন্তু উনি মর্ততেই থাকলেন টানা 58টা দিন। এবং সেই 58টা দিনে যখন এই যুদ্ধটার অন্তিম ক্ষণে উনি পাঠদান করলেন, জ্ঞান দান করলেন যুধিষ্ঠিরকে, পরবর্তী সময়ে উত্তরায়ণে উনি ইচ্ছা মৃত্যু লাভ করলেন, অর্থাৎ দেবলোকে স্থান করলেন। ওনার এই চিতাটাকে স্মরণে রেখে 5000 বৎসরের পুরনো যে ইতিহাস আমাদের, যে সংস্কৃতি আমাদের, যে কৃষ্টি আমাদের, সেই কৃষ্টিকে 5000 বৎসর থেকে টেনে নিয়ে আসছি আমরা। আজ কোথাও এই কৃষ্টিটা খানিকটা হলেও অপসংস্কৃতির করাল ঘাসে সংকটের অবস্থায়। এই মুহূর্তে দাঁড়িয়ে, এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে, এই কদমতলার মাটিতে বিগত 5 বছর থেকে আপনারা যেভাবে আমাদের সংস্কৃতির উত্থানের জন্য, আমাদের কৃষ্টিকে টিকিয়ে রাখার জন্য, বাঁচিয়ে রাখার জন্য, সনাতন সংস্কৃতিকে অক্ষুণ্ণ রাখার জন্য আপনারা যে আয়োজন এখানে করে যাচ্ছেন, এই মহতি আয়োজনের জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে, কদমতলা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে, আপামর কদমতলাবাসীর পক্ষ থেকে আপনাদেরকে আমার কুর্নিশ শ্রদ্ধা, সম্মান, অভিনন্দন। বক্তা বলছিলেন আমরা এটা যেন 5 থেকে 50 হয়। আমি বলবো 5 থেকে 50 নয়, 5 থেকে 500, তারপর 5 থেকে 5000 বছরও চলে। কারণ কি, এই ভারতে শক, হন, দোল, পাঠান, মুঘল অনেক এসেছে, আক্রমণ করেছে, কিন্তু ইতিহাস সাক্ষী আছে আমাদের সনাতন সংস্কৃতিকে ওনারা কোনোদিন অবক্ষয় করতে পারেননি, শেষ করতে পারেননি। এই মঞ্চে দাঁড়িয়ে আমি বিশ্বাস ব্যক্ত করছি, প্রত্যয় ব্যক্ত করছি, আরো কত আক্রমণ হবে। ইংরেজরাও চেয়েছিল, মুঘলরাও চেয়েছিল, পাঠানরাও চেয়েছিল, শকরাও চেয়েছিল, আরো কত কমিউনিস্টরাও চেয়েছে। দাদা বলছিলেন ওনার বক্তব্যে 25টা বছর ত্রিপুরার মাটিতে কমিউনিস্টরাও চেয়েছিল এই সনাতন সংস্কৃতিকে নষ্ট করার জন্য। আমি যদিও রাজনৈতিক আলোচনায় যাচ্ছি না, কিন্তু এই সংস্কৃতির পক্ষে যারা বাধা, যারা এই সংস্কৃতির উত্থান চায় না, ওনারা আগামী দিনেও চাইবেন আমাদের এই সনাতন সংস্কৃতিটাকে ধ্বংস করার জন্য। কিন্তু এই মঞ্চ থেকে প্রত্যয় ব্যক্ত করছি, সনাতন হিন্দু সংস্কৃতিকে কোনোদিন কারো ক্ষমতা হবে না কোনোদিন এই পৃথিবী থেকে মুছে দেওয়ার। এই পৃথিবী যতদিন থাকবে, যতদিন এই সূর্য থাকবে, চাঁদ থাকবে, মাটি থাকবে, ততদিন সনাতন সংস্কৃতি থাকবে। আর তার মধ্যে আপনাদের আয়োজন, এই আয়োজনে অনেক সুফল বার্তা, অনেক ভালো পজিটিভ সাইড আপনারা তুলে ধরবেন, এটা আমি প্রত্যয় ব্যক্ত করছি। খানিকটা যুব সমাজের উদ্দেশ্যে আমি 2-1টা কথা বলে আমার আলোচনা শেষ করব। আপনারা যারা আয়োজকরা আছেন, আপনারাও, আমরাও কিছুদিন পূর্বে মেলা করেছি, আপনারা যারা